হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি বা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো চাষবাস করি যে আমাদের কাঙ্ক্ষিত ফলন যাতে আমরা পাই, আমাদের যাতে খরচ কম হয় এবং ফলন যাতে আমাদের বেশি হয়। কিন্তু আমরা যেভাবে চাই ফলন, সেভাবে কিন্তু আমরা ফলন আর ফলাতে পারি না। তাতে কি হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা ফার্টিলাইজার ব্যবহার করেছি, রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করেছি, করে কিন্তু আমরা আমাদের জমির যে স্বাস্থ্য বা উর্বরতা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা আমরা পাই না। উপরন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার বেশি করছি, উপরন্তু আমরা জৈব সার কিন্তু আমরা একবারই ব্যবহার করি না, যার ফলে মাটির স্বাস্থ্যটা কিন্তু আরও খারাপ হয়ে গেছে। এখন সরকার থেকে একটা স্লোগান দেওয়া হয়েছে, ক্ষেত বাঁচাও অভিযান। কেন কথাটা এলো ক্ষেত বাঁচাও অভিযান? এখন দেখা যাচ্ছে যে ক্ষেতে যে কথা বলছিলাম যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা পাচ্ছি না, সেই জন্য আমাদের ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ক্ষেত বাঁচাও অভিযান, কিভাবে আমরা আমাদের ক্ষেতকে বাঁচাবো, কিভাবে আমরা আমাদের ক্ষেতকে রক্ষা করব, যাতে করে আমরা আমাদের যে ফলন, কাঙ্ক্ষিত যে ফলন সেটা পেতে পারি এবং যে খরচ, সেই খরচটাও যাতে আমরা কম করতে পারি। তাহলে কিন্তু আমরা আমাদের চাষে কিন্তু অনেকটাই লাভ করতে পারবো। তো ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং প্রধান ডক্টর উত্তম রায়। উত্তমবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার আপনাকেও এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমি নমস্কার জানাচ্ছি। তো যে কথা বলছিলাম যে ক্ষেত বাঁচাও অভিযান, সরকার থেকে একটা স্লোগান দেওয়া হয়েছে যে ক্ষেত বাঁচাও অভিযান। তো হঠাৎ করে আমাদের এ ধরনের স্লোগান কেন দিতে হলো, যে এখন ক্ষেতকে বাঁচানোর কথা কেন আমরা বলছি? এটা খুব একটা ভালো একটা অভিযান আমার মনে হচ্ছিল। আমি যেটা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে গত 1 জুন থেকে আমরা শুরু করেছি কাজটি, অভিযানের কাজ 30 জুন অবধি সেটা চলবে। তার যে উদ্দেশ্য, আমরা সবসময় বলি যে সুষম সার ব্যবহার করুন, সুষম খাদ্য খান। তো এই যে সুষম সার, তার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সঠিক অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করা। আমি যদি গাছকে আমি ইচ্ছা মতো আমি সার দিলাম, লাভ হবে না। তাহলে আমরা যেটা বলছি যে সঠিক অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োগ করতে হবে, যাতে কিনা আমার গাছপালা ভালোভাবে বৃদ্ধি হয় এবং মাটির স্বাস্থ্যটা বজায় থাকে। এই দুটো জিনিস আমার। তার যে উদ্দেশ্য, তার মধ্যে আমি প্রথমে যেটা পাচ্ছি যে ফসলের ফলন বৃদ্ধি করতে হবে। ফসলের ফলন বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের দেশের পপুলেশন দিনের দিন বাড়ছে, কমছে তো না, বাড়ছে। ফলে আমাদের খাদ্যের যে ঘাটতি দেখা দিচ্ছিল বা দেখা দেবে ভবিষ্যতে, যাতে সেটা না হয়। আমরা এখন ভারতবর্ষ আমরা পুরোপুরি আমরা এখন স্টেবিলাইজড আছি, আমাদের খাদ্যের আমাদের কোনো ঘাটতি নেই, সব ঠিকঠাক আছে আমাদের। তো ফসলের যেটা চাহিদা অনুযায়ী আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা প্রয়োগ করতে হবে গাছকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্লাস অনুখাদ্য যেটা বলছি আমরা, সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। গাছের সুস্থ বৃদ্ধি যাতে হয়, অধিক উৎপাদন যাতে হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। সেটা আমাদের উদ্দেশ্য, এই অভিযানের উদ্দেশ্য। আমরা এই অভিযানের মাধ্যমে আমরা আরও যেটা করতে চাইছি যে ফসলের গুণমান উন্নত করা, কোয়ালিটি,
ফসলের গুণমান ভালো না হয় তাহলে কিন্তু কেউ বলছে স্যার আমার বেগুনের দাম 40 টাকা কিন্তু বাজারে অনেকে 60 টাকা বিক্রি হয়েছে, তাহলে গুণ তার কোয়ালিটি, সে কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে সেই জন্য আমাদের এই যে ক্ষেত বাঁচাও বা ব্যালেন্সড ইউজ অফ ফার্টিলাইজার, তার মধ্যে কিন্তু আমাদের যেটা বলতে হবে অ্যাওয়ারনেস করতে হবে চাষি ভাইদেরকে এইগুলো। এছাড়া করতে হবে কি মাটির উর্বরতা বৃদ্ধি করা। উর্বরতা কি করে আমি বৃদ্ধি করব, তারপর কি করব আমি পুষ্টি উপাদান ব্যবহারের দক্ষতা, পুষ্টি উপাদানটা যে আমি ব্যবহার করব, আমি যেটা জমিতে যেটা দেবো সেটা দক্ষতা, আমার স্কিল হতে হবে আমাকে। যে আমরা অনেক সময় আমরা কোনো সার, আমরা যদি আমি বলি সার আমরা অনেক সময় ছিটিয়ে দিই, অনেক সময় আমরা আলে দেই, অনেক সময় আমরা স্প্রে করি জলটাকে, সারটাকে জলে গুলে। তাহলে এই যে জিনিসগুলো আমি কখন কি সার দেব, আমি কখন কোনটা আমি জলে দেবো নাকি আমি স্প্রে করে দেবো কিনা কি দেবো সেটা কিন্তু আমাকে আগে জানতে হবে। এবং কোন সারটা কখন আমি প্রয়োগ করব, তারপর আমি জলটা দেবো কিনা সেটা কিন্তু আমাকে আগে থেকে সেটা জানতে হবে। আমরা না জেনে আমরা কাজ করি বলে আমাদের খরচটা বাড়ছে। আমরা দিন আমরা সবসময় বলছি যে আমাদের চাষের খরচ কমাতে হবে, নাহলে আমাদের লাভ হবে না। তা খরচটা কমাতে গেলে কিন্তু আমাকে এই যে জিনিসগুলো যেগুলো বললাম, আমরা সার প্রয়োগ করব। সার তো অন্য রকম সার আছে, মূল সার, গৌণ সার, আমরা তো শুধু সার বলি। তো শুধু যে ইউরিয়া ফসফরাস পটাশ দেবো তাহলে আমাদের জমি ভালো হবে, সার ফসল ভালো হবে তা নয়। তার সঙ্গে আমাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেমন দেবো, বোরন জিঙ্ক, হ্যাঁ এগুলো ম্যাঙ্গানিজ, হ্যাঁ মলিবডেনাম, এগুলো আমাকে দিতে হবে। তাহলে এইগুলো দেওয়ার জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করছি, আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। এবং আমাদের এই 1 মাস ব্যাপী যেটা আমাদের ক্যাম্পিং চলবে তাতে আমাদের এইগুলো আমরা করব। তারপরে যেটা আমরা বলবো পরিবেশের দূষণটাকে কি করে কমানো যায়। আচ্ছা, পরিবেশ দূষণ আমরা অতিরিক্ত সার ব্যবহারের ফলে আমাদের কিন্তু জলাশয় এবং মাটি কিন্তু দূষণ হচ্ছে, কিন্তু মাটির দূষণ হচ্ছে, সেইগুলোকে তো কমাতে হবে। এবং অনুপযুক্ত সারের সাথে গ্রিন হাউস যে গ্যাস যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যে সার টোটালি আমাদের ওই ফুলবাল সার প্রয়োগ করব সেটা না হয়, এই জন্য আমরা কিন্তু বলছি যে জৈব সার প্রয়োগ করুন, জৈব সার প্রয়োগ করুন, জৈব খেতি। ভারত সরকার বারবার বলছে জৈব খেতিতে চলে আসুন সবাই। আমরা বারবার বলছি যে প্রাকৃতিক খেতি, ন্যাচারাল ফার্মিং করুন। তাতে আমরা আগেও বলেছিলাম আমাদের সবাইকে, আমার খামারি ভাইদের বোনদেরকে, যে আমরা দেশি গরুর গোবর দিয়ে আমরা জীবামৃত, বীজামৃত এগুলো তৈরি করব, আচ্ছাদন দেব, এইগুলো দিয়ে আমরা চাষবাস করব। তাতে করে আমাদের খরচ কমবে এবং আমাদের কোয়ালিটি প্রোডাকশন আমরা পাবো। যে ফলনটা হবে তার কোয়ালিটিটা সেটা কোয়ালিটি ভালো হবে, রোগ পোকাটা কম হবে। এবং এই ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেওছি যে জৈব গ্রাম হিসাবে, জৈব গ্রাম যে গ্রামের মধ্যে সমস্ত চাষবাসটাই জৈবর ওপরে নির্ভর করে চাষবাস হচ্ছে। অবশ্যই জৈবর উপরে। আমরা বারবার চাষি ভাইদের বলি যে জমিটা প্রতি জমি পরে আছে ধঞ্চা চাষ করুন, ধঞ্চা চাষ করুন। ধঞ্চা হচ্ছে একটা লিগুমিনাস ক্রপস, তাতে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে রাখে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো, তাদের ফলে আমার জমিটাও ভালো হবে, উর্বর হবে জমিটা, আমার নাইট্রোজেন যে সারটা আমার প্রয়োগ করছি ইউরিয়াটা সেটা আমরা কম দেব। আমাকে ভাবতে হবে যে আমরা সবসময় ইউরিয়াটাকে যাতে আমরা দিচ্ছি, এখন সরকার কত পার্সেন্ট সাবসিডি দিচ্ছে সেটা তো আমাদের এই জায়গাতে আমার বলার জায়গা নেই। এটা তো আমি বলছি তাও যে প্রচুর পরিমাণে সাবসিডি দেওয়া হচ্ছে। সেই সাবসিডিগুলো দিয়ে তো মানে চাষি ভাইরাদের এই জন্য বলা যে আপনারা সারটাকে ঠিকঠাক করে ব্যবহার করুন, হ্যাঁ একদম ডিএপি ব্যবহার করুন ভেবেচিন্তে, ইউরিয়া ব্যবহার করুন ভেবেচিন্তে, তাহলে আমাদের প্রচুর পরিমাণে সার লাগবে না। আর অনেক ধরনের সার আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়, কাঁচামালটাকে নিয়ে আসতে হয়। ফলে আমাদের এইসব আমরা যদি ব্যবহারটা একটু কমাই, আমরা যদি জৈব সারের ব্যবহারটা বাড়াই, তাহলে কিন্তু আমাদের চাষবাসটা অনেকটা আমাদের নিজের হাতে চলে আসবে। নাহলে কিন্তু আমরা পরের উপরে কিন্তু নির্ভরশীল থাকব। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার বলা ছিল যে সুষম সার ব্যবহারের জন্য কিছু কিছু আমাদের পদক্ষেপ আছে, সেইগুলো কি জিনিস সেটা একটু জাস্ট আমি একটা বলে রাখি। যে মাটি পরীক্ষা করা একদম দরকার, সবার আগে আমাদের মাটি পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত ফসলের পুষ্টির যে চাহিদাটা
ফসলে কতটা পরিমাণে খাবার চাইছে সেটা আমাকে জানতে হবে। তারপর সঠিক সারের সংমিশ্রণটা ব্যবহার আমাদের জানতে হবে। সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে, যে ফসলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে সারের, তখন আমি সার প্রয়োগ করব। প্রয়োগের সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে। মাটির সঠিক পিএইচটা আমাকে জানতে হবে। তাহলে পিএইচ যদি আমি উল্টাপাল্টা করি, তাহলে সব সার কিন্তু সব পিএইচে, হ্যাঁ, অম্ল মাটিতে আর আমাদের ক্ষারীয় মাটিতে সব সার কিন্তু ব্যবহার করা যাবে না। তা সেটা আমাকে জানতে হবে। পর্যাপ্ত সেচ এবং নিষ্কাশন আমাকে নিশ্চিত করতে হবে। যেমন জল দেব, তার জলটা যাতে যে বেরিয়ে যেতে, সবটা যাতে বেরিয়ে নাও যায়, বা বৃষ্টি হলে যে বেরিয়ে যাওয়ার জায়গাটা সেটা আমাকে ঠিক করতে হবে। তারপর ফসলের বৃদ্ধিটা কতটা হলো আমাদের রেগুলার মাঠ পরিদর্শন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে বৃদ্ধিটা আমাদের ঠিকঠাক হচ্ছে কিনা। পুষ্টির ব্যবস্থার আরও যেটা কয়েকটা জিনিস আমাদের আছে, যেমন সঠিক উৎস থেকে সঠিক সারকে বেছে নেওয়া, সঠিক হারে আমাদের সঠিক পরিমাণ সার প্রয়োগ করা, বা জৈব সারও প্রয়োগ করি, সেটা কিন্তু সঠিক পরিমাণ আমাকে প্রয়োগ করতে হবে। এবার জৈব সারের জন্য অনেকে বলবে যে স্যার আমাদের তো এখন গরু নেই, মোষ নেই। গরু ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে প্রাকৃতিক কৃষি, জীবামৃত, বীজামৃত, আচ্ছাদন, ওয়াপসা, এই চারটে হচ্ছে আমাদের পিলার। এই চারটে পিলার হচ্ছে আমাদের প্রাকৃতিক কৃষি পিলার। এটা করে যদি আমরা খেতি বাড়ি করি, আমাদের হয়তো প্রথমে আমাদের ফসলটা একটু কম হবে, তো পরবর্তীকালে কিন্তু আমাদের দামটা কিন্তু আমরা একটু অনেক বেশি পাবো। ঠিক। এই অভিযান আপনারা কোথায় কোথায় কিভাবে করবেন? আমরা এই অভিযানের জন্য আমাদের এখন যেটা আমাদের গাইডলাইন্স এসছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সঙ্গে আমাদেরকে বলেছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোকে বলেছে যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো ভারতবর্ষে যত কৃষি দপ্তর আছে সবার সঙ্গে মিলে যাতে একসঙ্গে যাতে কাজটা করে, যাতে তাহলে আমাদের কভারেজটা বেশি হবে, সমস্ত গ্রামে আমরা যেতে পারবো। এবং কিছু কিছু ক্যাম্প করতে হবে আমাদেরকে, যেটা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র কিছু করছি, এবং আমরা কৃষি দপ্তরের সঙ্গে আমরা বিভিন্ন ব্লকে গিয়ে এদের সঙ্গে আমরা মিলিত হয়ে আমরা ক্যাম্পিংগুলো করছি। তাতে আমাদের তাহলে ফোকাসটা বেশি হবে, নাম্বার অফ পার্টিসিপেন্টস, কভারেজটা আমাদের বেশি হবে। এই যে উদ্যোগটা ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং তাতে করে আমার মনে হয় আমাদের কৃষক সমাজ উপকৃত হবে। এবং কৃষক সমাজের যেটা সব সময় একটা ওদের বলা ছিল যে আমাদের খরচা হচ্ছে, লাভ হচ্ছে না, সেই জায়গাটা হয়তো আমাদের সেই যে জায়গাটা আমাদের একটু ঘাটতি পূরণ হবে। তার মানে এই যে ক্ষেত বাঁচাও অভিযান, এই যে সরকার থেকে একটা স্লোগান তোলা হলো, তার মানে এই ক্ষেত বাঁচাও অভিযান করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপরে একটু লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে যে সারের বিষয়টার উপরে আছে, জলের বিষয় আছে, সেচ আছে, মাটির পিএইচ আছে, এইগুলো সমস্ত কিছু মেনটেন করে তবেই চাষবাস। কিন্তু তার আগে আমাদেরকে মাটিটাকে পরীক্ষা করে তারপরে আমরা বলছি যে শস্য পর্যায় এটা কিন্তু চাষীদেরকে সবাইকে এটা নিয়ে একটু ভালো করে বুঝতে হবে যে শস্য পর্যায়টা কি জিনিস। এটা যদি আমরা ঠিকঠাক ফলো করি, তাহলে কিন্তু আমার জমি এবং আমার সারের যে এটা বা জলের ঘাটতি সেগুলো থাকবে না। এতে যে আমার এটা যে একটা ভালো জিনিস আমার লাগছিল যে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজারে, যে আমরা কেন আমরা এটা আরো গুরুত্ব দিচ্ছি। এই সুষম সারের ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এইটি গাছকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করছে এবং পাশাপাশি মাটি, পরিবেশ, কৃষকের আয়কে রক্ষা করবে। ঠিক। আমাদের শুধু যে কৃষকের আয় তা নয়, আমার পরিবেশ রক্ষা হচ্ছে, আমাদের মাটি রক্ষা হচ্ছে, আমাদের পরিবেশ রক্ষা হচ্ছে। এই যে জিনিসগুলো, তাতে করে কিন্তু আমরা বারবার করে বলছি যে ফসলকে সঠিক পুষ্টি সরবরাহ করুন। সঠিক পুষ্টি শুধু ইউরিয়া, ফসফরাস, পটাশ দেবেন না, সঙ্গে আমরা যেমন নারকেল গাছকে আমরা বলি, অনেকে বলি স্যার নারকেল গাছে নারকেল পড়ে যাচ্ছে, কি করব? নারকেল গাছে শুধু ইউরিয়া, ফসফরাস দিলে হবে না, তাতে জৈব সার দিতে হবে, তাতে বোরন দিতে হবে, তাতে যদি আমরা একটু মলিবডেনাম দেই, ম্যাঙ্গানিজ দেই, একটু আমাদের ফলনটা ভালো হবে, নারকেলটা ফাটবে না।
নাগালটা ঝরে পড়বে না, সেগুলো জানতে হবে। তো আমাদের যেটা সর্বোপরি যেটা আমি বলবো যে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য, আমাদের মাটি বাঁচানোর জন্য, আমাদের জল বাঁচানোর জন্য, আমাদের প্রাণী জগৎকে বাঁচানোর জন্য এই সুষম সারের ব্যবহারটা অত্যন্ত দরকার, জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। আমরা কিন্তু এটাকে আমরা ভাবছি যে সুষম সার কি জিনিস, কিন্তু এটার সঙ্গে কত কিছু জড়িয়ে আছে, প্রচুর জিনিস আমাদের কত জড়িয়ে, ইকোলজি জড়িয়ে আছে, আমাদের ইকোলজি জড়িয়ে আছে। তো সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেই ভাবনার জন্য ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা চাইবো এই ধরনের প্রোগ্রাম আরো হবে, কৃষক সমাজ এগিয়ে আসবে, কৃষক সমাজ এতে লাভবান হবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয়ে আলোচনা করলাম। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আমাদের ক্ষেতকে বাঁচাবো এবং সেখান থেকে ভালো ফলন আমরা সেখান থেকে নেব, এবং সেই ফলন নিতে গেলে যা যা করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু এর বাইরেও যদি আপনাদের জানতে হয়, এখন সরকার থেকে বিভিন্ন গ্রামে গিয়ে আপনাদেরকে এই বিষয়গুলোকে নিয়ে বুঝাবে। ব্যালেন্সড ফার্টিলাইজার, জল, তারপরে অনুখাদ্য, নানান বিষয় যেগুলো রয়েছে কৃষির সম্পর্কিত আলোচনা হবে, সেখানে আপনারা যাবেন। উপরন্তু আপনারা যদি বুঝতেও না পারেন তাহলেও আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছে সেখানেও আপনি যাবেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে আপনার পাশে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রেও আপনারা যেতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ক্ষেতকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে আপনার যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা যাতে আপনারা বেশি করে পান এবং চাষে যাতে আপনাদের লাভ হয়। এটাই মানে সবারই উদ্দেশ্য, যে যাতে করে আপনারা কম খরচ করে বেশি লাভ পেতে পারেন। এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং প্রধান ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদেরকে নমস্কার। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এবারে শুনব লোকগীতি, শিল্পী সনজিৎ মণ্ডল। দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কোষে কেজে, আমি বাজাই কোষে কেজে, দোতারা বাজা
বাজায় আমি আমায় বাজাই কে যে দোতারা বাজায় আমি আমায় বাজাই কে যে বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে ভোরের সাজে বাউল রাজে বাউল রাজা কেজে বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে কত সন্ধ্যার সাজে সেজে দোতারা বাজায় আমি আমায় বাজাই কে যে দোতারা বাজায় আমি আমায় বাজাই কে যে কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে বাউল রাজা সেজে দোতারা বাজায় আমি আমায় বাজাই কে যে দোতারা বাজায় আমি আমায় বাজাই কে যে আমরা সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনলাম লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। নবগ্রাম ব্লকের বড়পাথান গ্রাম রাস্তার ধারেই পেয়েছি, প্রায় অনেকই গরু আছে। আসুন পরিচয় করি। আপনার নাম? বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ। হ্যাঁ। আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে, গরু আছে, মোষ আছে। গরু 200-500 আছে এখানে। কত আছে? 200-500। 500? হ্যাঁ হয়ে যাবে তো আশপাশে এখানটায় একটু 500 গরু মোষ আছে। এটা কি আপনার গন্তিতে আছে না? হ্যাঁ একটা মানে অনুমান বললাম আপনাকে, হয়তো 2-4টা বেশি 2-4টা কম এই হতে পারে। আচ্ছা, মানে এমনি গন্তিতে এগুলো কি সবই আপনার নাকি? না এটা আমাদেরই, আমরা এখানে আমার বাবারা 2 ভাই। আচ্ছা, দেয়া আমরা হলাম বাপ কাকার ছেলে মানে সবাই একসঙ্গেই এখানে এই চাষটা করছি গরু বাছুর। মানে গরু বাছুর পালনের চাষ করেন গরু। তো হঠাৎ করে এই গরু পালন করতে এলেন কেন? এটা আমাদের পূর্বপুরুষ থেকে, মানে জাত ব্যবসা না? জাত ব্যবসা। জাত ব্যবসা। কোথা থেকে এসেছেন আপনারা? এখানকার স্থানীয় আমরা, কিন্তু এখানে আমাদের কত পিঢ়ি আগে যে এসছে তারা এখন কেউ জানে না। আচ্ছা, গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে, তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি? গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মোষের সিজন পড়ে গেল এবার। হ্যাঁ কার্তিক মাস থেকে একদিন গরুর সিজন চললো। আচ্ছা, এবার মহিষের সিজন পড়ে গেল। যেরকম এই দেখেন মোষটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অবধি দুধ দিবে। আচ্ছা, মহিষের সিজন পড়ে গেল মানে আষাঢ় মাস। আর একটা মানে কথা হলো যে মহিষের দুধের দামটা আমাদের বেশি, মানে বেশি বা দামও বেশি, মানে দুধ ঘনত্বও বেশি, দুধের ঘনত্ব বেশি। হ্যাঁ, দামটাও বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই দুধটা আমাদের মানে চাহিদা বেশি এখানে। আচ্ছা, তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয়? কটা মোষেই বা দুধ দেয়? এখন এখানে মোটামুটি 30-40টা গরুতে দুধ দিবে।
দুধ দেয়? হ্যাঁ, মোটামুটি মোষ বেশি নাই, মোষের এটা ভাগটা কম। হ্যাঁ, তো মোষ মোটামুটি এখানে 10খানা মোষ দুধ দেয়। 10টা মোষের দুধ দেয়? হ্যাঁ। আপনার প্রতিদিন দুধ কত হয়? মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয় এখানে প্রতিদিন এইখানটা থেকে 2 কুইন্টাল দুধ উঠে। 2 কুইন্টাল? হ্যাঁ। 2 কুইন্টাল দুধ কি করেন আপনারা? আমরা সব দুয়ে দুয়ে জোগাড় করে রাখি, পেইকার আসে, ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে। সমিতির লোক আসে না? হ্যাঁ, সমিতি আছে, তারপরে আরো অন্যান্য বিভিন্ন ওই পেইকাররা আছে। হোটেল ফোটেল যেসব আছে, বহরমপুর, সাগরদিঘি, লালবাগ, এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে, সব দই হবে, ছানা হবে, পনির হবে। এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি জাতের গরু? এগুলো আমাদের দেশি দোআঁশলা। দোআঁশলা? হ্যাঁ, হাইব্রিড নাকি? না, তাহলে আমাদের এই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটা হলো দোআঁশলা। তা আমাদের আগে থেকেই দেশি গরুর চাষ বেশি। হ্যাঁ, আর এই জার্সি গরুটা একটু খরচ বরচ বেশি, অসুখ বিসুখ বেশি। হ্যাঁ, ওদের মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম? রোগ বালাই কম। আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি, বৃষ্টিতে বেঁধে দিচ্ছি, শীতে বেঁধে দিচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি, ওরা চড়ে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত। কিন্তু এবার জার্সি গরু যে থাকবে, সে আপনার মাঠে যেতে পারবে না, রোদে হাঁপাবে। হ্যাঁ, ওকে অসুখ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, জলে ভিজলে, রোদে মানে থাকলে। ওদের মানে একটু যত্নটা বেশি করতে হ্যাঁ, ওদেরকে রাখতে গেলে তাহলে সেভাবে রাখতে হবে, ফ্যানের বাতাসে রাখতে হবে, সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন, তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে, তাহলে ওরা ঠিক থাকবে। মানে যত্নটা ওদের একটু বেশি করতে হবে। যত্ন একটু না, ওদের প্রায় এদের যদি 10 ভাগ যত্ন করা হয় তো ওদেরকে 100 ভাগ যত্ন করতে হবে, তাইলে ওদের ঠিকঠাক পালন হবে বা পোষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে। তো এই আমাদের যে মানে দেশি শঙ্কর জাতের গরু বলছেন, এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার? এগুলোতে আপনার 2 বেলা কি দুধ দেয়? হ্যাঁ, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, 4 বারও দুধ দেয়। 4 বার দুধ দেয়? কখন দেয় 4 বার? আপনার এই সকালে দিল, এখন দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, আবার একটু রাত হয়ে দিচ্ছে, আবার 4 বার দুধ দিবে। মোটামুটি কত করে দেয়? এরা 5 কেজির নিচে দিবে না, 5 কেজির নিচে, 5 কেজির উপরে 10 কেজিও দিবে, এবার যে যেরকম গরু। তো এই মোটামুটি খাওয়ান কি? আমরা এই যে গহমা কেটে এনেছি, গহমা চাষ করেন না কিনে নিয়ে আসেন? না, আমরা চাষ করি। এই গহমা আমরা চাষ করি, এখন এই গহমা কেটে নিয়ে এসেছি, দিয়েছি, খেয়েছে। এবার ইয়াতে দিব খোল, চুনি, ময়দা, খুদের ভাত, আর ওই দেখেন রাবগুলো আছে, মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায়, সেটা রাবগুলো হয়ে যায়, মানে মোষে খায়। এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? এটা তো সাধারণত খড় খাওয়ানো হয়। হ্যাঁ, তা এটা খাওয়ালে এদের মানে পুষ্টিটা বেশি হয় বা বেশি ভালো থাকে, দুধটা বেশি দেয়, সুস্থ থাকে। আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে, বাচ্চা দিবে তাড়াতাড়ি, এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায়, হেরো জিনিস রুচি করে খায় এরা। রোগ টোগ কিছু হয় গরু? হ্যাঁ, রোগ টোগ হয়। কীরকম হয়, কী করেন তখন? রোগ হয় তখন ডাক্তার আছে আশপাশে, যেরকম আপনি সীমানা, এই পশন্ডা থেকে এলেন, সীমানাপাড়া আছে, আবার এরা যখন পারে না তখন বহরমপুর যেতে হয়, ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে, ফোন করবো তখন আসবে, ফোন করলেই ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, তখন মানে ওই ওরা এসে ট্রিটমেন্ট করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দেবে, দিয়ে যাবে। খুব ভালো লাগলো আপনাদের গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।